ভূত.com উইথ মেহেদি। কালো জাদু, এটা হলো এক মিশে আত্মার মাঝখানে এক অদ্ভুত অনুভূতি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালোর উদ্দেশ্যেই রয়েছেন, আর আমিও ভালোর উদ্দেশ্যেই আগমন করছি। অবশ্যই জানি না কে কোথায় আছেন, কেউ বা ঘরে, কেউ বা রাস্তায়। যারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ আমি যে আপনাদেরকে যে গল্পটি বলতে যাচ্ছি, এটা মূলত আপনারা সবাই জেনেই থাকেন যে আমি একমাত্র সত্য ঘটনাগুলোই আমার চ্যানেলে আপলোড করি। আজ আমাকে বরিশাল থেকে আমার এক শ্রোতা যে গল্পটি পাঠিয়েছে, এটি মূলত একটি সত্য ঘটনা। আমি কথা না বাড়িয়ে আমার শ্রোতার পক্ষ থেকে আমি আমার মতো করে সেই জায়গা থেকে আপনাদেরকে গল্পটিকে বর্ণিত করে শোনানোর চেষ্টা করব। আমার শ্রোতা লিখেছেন, আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বাবা মা বাইরে চাকরি করে। আমাদের নিজস্ব কোনো বাসা ছিল না, ভাড়া বাড়িতেই আমরা জীবনযাপন করছিলাম। অনেকদিন বাবা মা একসঙ্গে চাকরি করে কিছু টাকা উপার্জন করে এক জায়গায় জমিয়ে রাখে, যে কারণে এখন বাবা মা সহ দাদা দাদিরও ইচ্ছা আমাদের নিজস্ব একটা বাড়ি হলে কেমন হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পর শহরের মাঝখানে আমরা কোনো বাসা খুঁজে পেলাম না। কিছুদিন পরেই শহরের বাইরে থেকে আমরা খবর পেলাম একটা বাসা পাওয়া গেছে। তো আমরা এরকম ভাবে বাসা খুঁজতে খুঁজতে অনেক জায়গায় গিয়ে বাসা দেখেছি, কোথাও কোনো বাসা সেরকম ভাবে হয় পছন্দ হয়নি, নয়তো আমাদের বাজেটের বাইরে অথবা তার মতামতের বাইরে। তবে এবার একটা অদ্ভুত বাসা পাওয়া যায়। বাসাটা দেখতে কিরকম যেন অদ্ভুত লাগছিল। কোনো কিছু না মনে করে আমরা বাসাটি দেখার জন্য ভিতরে যাই। ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পারি বাড়িটা সুন্দর হলেও কিন্তু বাড়ির মধ্যেকার অনেকটাই এলোমেলো, যেন ছোট পোলাপানের খেলনাগুলো ছড়িয়ে ছিটে রয়েছে। বাড়ির মাঝখান দিয়ে এবং উঠানের মাঝখান দিয়ে অনেক ভাত ছিটে রয়েছে। দেখে মনে হচ্ছিল কে যেন অতি তাড়াতাড়ি এই জায়গা থেকে পালিয়ে গিয়েছে। কোনো কিছু কেয়ার না করে সামনের দিকে এগোনো শুরু করলাম। দেওয়ালগুলো ভালো করে দেখছিলাম, দেওয়ালের কালারগুলো ঠিক আছে কিনা। দেখতে দেখতেই হঠাৎ লক্ষ্য করলাম কে যেন ওই জায়গায় মশাল সহ আরো অনেক কিছু জ্বালিয়ে আগুন জ্বালিয়েছিল। আমরা বুঝতে পারলাম না, কিন্তু সব থেকে অবাক লেগেছে বাড়ির যে মালিক, সে আমাদেরকে একদম পানির দামের মতো বাড়ির দামটি বলেছিল, যেটা শুনে আমার মনে একটু কৌতূহলবশত আরো দাম কমানোর ইচ্ছা ছিল। আমি বাড়ির মালিকের সঙ্গে দামাদামি করছিলাম। বাবাও বেশ মনে মনে হয়তো খুশি হয়েছিল, কারণ এত সুন্দর একটা সুবিশাল বাসা শহর থেকে একটু দূরেই, কিন্তু এত কম দামে কিভাবে পাওয়া যায়। এত কম দামে বাড়িটি পাওয়ার আমরা বুঝতে পারলাম হয়তো বাড়িটি আমাদের জন্যই, এটা ভেবেই খুশি হচ্ছিলাম। বাবা দাম মিটিয়ে আমরা বাসায় চলে আসি। পরে বাবা 5 লক্ষ টাকার মতো অগ্রিম বায়না করে রাখে এবং পরবর্তীতে জমিটি আমাদের নামে দলিল করে দেওয়ার কথা বলে। মোটামুটি ভেবেই নেই যে বাড়িটি আমাদের হয়ে গিয়েছে, যেহেতু বাড়িটির 5 লক্ষ টাকা আমরা অলরেডি জমা করে দিয়েছি। কিন্তু আমি কেমন যেন নিজের মনকে মানাতে পারছিলাম না যে এত কম দামে শহরের কাছাকাছি জায়গায় এরকম সুবিশাল বাসায় কি জন্য বিক্রি করছে। আমি একবার অবশ্য সেই বাড়ির মালকিনকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন এত কম দামে এই বাসাটি বিক্রি করছেন? কিন্তু মালকিন কোনো কথা বলে না সে বিষয়ে, শুধু আমাকে বলল আমার অনেক টাকার প্রয়োজন আর আমি দেশের বাইরে যাচ্ছি, এই জন্য আমার এই জায়গাটা বিক্রি করা অনেক দরকার। এটা শুনে আমি কোনো কিছু বুঝলাম না, কিন্তু মনের মাঝখানে তবুও একটা সন্দেহ জেগে থাকে যে কি জন্য এত তাড়াতাড়ি এত কম দামে এই বাসাটি বিক্রি করবে। পরে কোনো কিছু না ভেবে বাসায় চলে যাই। একদিন সন্ধ্যায় আমি সে বাড়ির মালকিনের থেকে পারমিশন নিয়ে বাবাকে বলি যে নতুন বাসায় থাকতে যাব, কেমন হয়। তো আমি নতুন বাসায় থাকার জন্য আমি আমার মামাতো ভাইকে নিয়ে সেই বাসার দিকে রওনা দিই। বাসাতে প্রবেশ করার আগেই আমি দেখতে পারি
কে যেন বাসার সেই গেটটা খুলে রেখেছে। কিন্তু আমি মালকিনকে যখন ফোন করেছিলাম তখন বাসার মালিক বলেছিল সে নাকি শহরের বাইরে। তো বাসার গেটটা খোলা দেখে আমরা দুজন ভেবেছিলাম হয়তো বাসার ভিতরে চোর প্রবেশ করেছে, কিন্তু আমরা মনে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ শহরের বাইরে আর আশেপাশে কোনো বাসাও নেই। একটু ভয়ে ভয়ে গেটের দিকে এগোচ্ছিলাম। এগোতেই দেখি একজন সুবিশাল চেহারার লোক, যার চুল দাড়িগুলো ছিল অনেক বড় বড়, চারপাশ দিয়ে বইগুলো যেন ঝোলানো অবস্থায় ছিল। চোখ বন্ধ করে সে তার মতো করে কি যেন মন্ত্র পড়ছে। সামনে রয়েছে আগুনের মশাল, চারিদিকে এলোমেলো কিছু মুন্ডু, আবার বাটিতে বাটিতে কিছু লাল লাল রক্তের মতো দেখা যাচ্ছে। আমি বুঝতে পারলাম না, আর বুঝতেও পারছি না কি করব। হঠাৎ পিছন থেকে কে যেন একটা, লোকটাও ছিল একটু খাটো খাটো প্রকৃতির, সেই লোকটা একটা খাসি, অর্থাৎ আমাদের গ্রামে ছাগলকে মানে ছেলে ছাগলকে খাসি বলে, সেই রকম একটা ছেলে ছাগল নিয়ে এসে ওই জায়গায় এক কোবে ছাগলের মাথাটা আলাদা করে দেয়। এটা দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম, আর আমি ফোন খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই যেন আমার ফোনটিও খুঁজে পাচ্ছিলাম না। হয়তো বাসায় ভুলে ফেলে রেখেছিলাম। আমি ফোন দিয়ে ভিডিও শুট করতে চেয়েছিলাম, কিন্তু আমার ফোনটি খুঁজে পেলাম না। হয়তো ভুল করে বাসায় রেখে এসেছি। কিন্তু আমি শুধু দেখছি আর ভাবছি এগুলো কি করে। আমি বুঝলাম না যে এগুলো কালো জাদু না ভূতের কোনো পরিবেশ। পরবর্তীতে আমি কিছু না বলে অনেক রাত পর্যন্ত, প্রায় ভোর রাত পর্যন্ত তারা কি করে সেটা দেখেছি। যে ব্যক্তিটি ওই মাঝখানে বসে রয়েছিল সেই ব্যক্তিটি যেন একদম চোখ বন্ধ করে সে তার কি যেন মন্ত্র পড়ছে, আর আগুনের মাঝখানে কি যেন দিচ্ছে। জানি না কি হচ্ছে। কিছুক্ষণ পরপরই আগুনগুলো যেন দাও দাও করে আরো জোরে জোরে জ্বলতে শুরু করে। আমার মনের ভিতর অনেক ভয় লাগছিল, কিন্তু তারপরেও কিরকম যেন একটা অনুভূতি চলে এসেছিল আমার মনে, যে আমি দেখবই আজ কি করে তারা। আর এই জন্যই হয়তো আমার বাড়ির মাঝখানে যে খেলনাগুলো ছিল সেগুলো ছড়ানো ছিটানো ছিল। অবশ্যই আমি বাসাটির পরিচয় গোপন করব ভাইয়া, কারণ এই বাসাটি এখন আমার নিজের নয়। কারণ আমি এই ঘটনাটি উপলব্ধি করার পর আমি এই বাসাটি আর আমার বাবা মাকে কিনতে দেইনি। পরবর্তীতে সেই দানবীয় চেহারার মানুষটি কিরকম ভাবে যেন বসে থাকতে থাকতেই এক পা আর একটি পায়ের উপর দিয়ে কিরকম ভাবে যেন বসে থাকতে থাকতেই একটু উপর দিক হাওয়াতে মনে হচ্ছিল যেন উড়ন্ত অবস্থায় বসে রয়েছে। নিচ দিয়ে দেখা যাচ্ছিল আগুন জ্বলছে, উপরেও ছিল সে ঝুলানো অবস্থায়, কিন্তু সে যেন মন্ত্র পড়া ছাড়ছেই না। তার কোনো ধান্দা নেই। তার পাশেই যে ছাগলটিকে জবাই করা হলো সেদিকে তার কোনো খেয়াল নেই, কিন্তু সে তার মন্ত্র পড়ার দিকে ব্যস্ত। পরবর্তীতে ভোর রাত হওয়ার আগেই যখন ফজরের আজান দিল, তখন দেখতে পারলাম হামেশাই তারা দুইজন অতি তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নিয়ে এক দৌড় দিয়ে 4তলা বিল্ডিং এর ছাদ থেকে কিরকম ভাবে যেন লাফ দিয়ে পালিয়ে গেল। আমি বুঝতে পারলাম না কি হলো। পরবর্তীতে বাসায় গিয়ে আমি যখন জানালাম, তখন আমার বাবা বলল, তুই এগুলো আর কাউকে বলিসনি তো? আমি বললাম না। পরবর্তীতে বাবা বলল, কাউকে যেন বলিস না কোনোদিন, এগুলো যদি মানুষকে বলিস তাহলে কিন্তু তোর সমস্যা হবে। এটা বলে আসলে বাবাও আমাদেরকে কোনো কিছু বুঝতে দিল না দিয়ে বলল, কাউকে বলিস না। শুধু বাবা সেই অ্যাডভান্সের টাকা ফেরত নেওয়ার জন্য একটা অজুহাত দিয়ে মালকিনের থেকে টাকাগুলো ঘুরে নেওয়ার পর বাবা বলল, আর নয় ওই বাসা, আমরা শহরের বাইরে প্রয়োজনে ভাড়া বাসায় থাকবো, কিন্তু ওরকম বাসা কিনবো না। আর এটা ছিল আমার জীবনের সব থেকে সত্য ঘটনা এবং ভয়ানক ঘটনা। দেখেই আপনি ভূতের গল্প রচনা করেন, অনেকদিন হলো আপনার গল্প আমি শুনি, তাই ভালো লাগলো, আমি আপনাকে এই গল্পটি মেইল করে দিলাম। অবশ্যই ভাইয়া, যদি এই গল্পটি আমার ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই আপনার চ্যানেলে আপলোড করবেন। ধন্যবাদ ভাইয়া। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আমি আমার সেই ভিউয়ার্সের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম।
অবশ্যই এরকম মজার মজার গল্প এবং ভয়ানক ভূতের সত্য ঘটনা যদি আপনাদের জীবনেও ঘটে থাকে, অবশ্যই আপনারা আমার চ্যানেলের ইমেল বক্সে আপনাদের গল্পটি শেয়ার করবেন। আর যারা শেয়ার করবেন তারা অবশ্যই আগে আমাকে মেল করে রাখবেন, কারণ আমি যে নাম্বারটি শেয়ার করব সেই নাম্বারে আপনারা গল্প শেয়ার করবেন। অবশ্যই দর্শক, এরকম মজার মজার ভিডিও এবং ভয়ানক গল্প দেখে ভয় পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ভূতের গল্প নিয়ে। আবারও তো সবাই এই জায়গায় ভালো থাকেন, সবাই ভালোর দিকে থাকেন। ধন্যবাদ।